হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য আমি আবারও নতুন একটি টপিক নিয়ে চলে আসলাম। তোমরা কমার্সের ক্ষেত্রে খুবই ছোট ছোট সমস্যা ফেস করো, বাট সমস্যাগুলো অনেক জটিল হয়ে থাকে, যার কারণে তোমরা সেগুলি সমাধান করতে পারো না। তোমাদের সমাধানের ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়। আজ আমি এরকম একটি টপিক নিয়ে আসলাম, সেটা হলো অনাদায়ী পাওনা সংক্রান্ত, যা তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসির এমসিকিউতে খুব বেশি আসতে থাকে। বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে এই প্রশ্নগুলো 80 to 90% আসা সম্ভাবনা থাকে। তাহলে চলো আজ তোমাদের অনাদায়ী পাওনা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে দেখাই, কীভাবে তোমরা খুব কম সময়ে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে সমাধান করবে। আর একটা বিষয়, তুমি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাথে থেকে বেল আইকনটি ক্লিক করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। তোমাদের সর্বপ্রথম যে কথাটা বলছি সেটা হলো, তোমরা অবশ্যই একটি খাতা ও কলম নিয়ে বসো, কারণ খাতা কলম ছাড়া এই ম্যাথগুলো সমাধান করা সম্ভব হবে না। খাতা কলম নিয়ে বসছো? আশা করি বসে পড়েছো। এখন তোমাদের প্রথম কাজ হলো, আমি এখানে দেখো কিছু লেখা লিখেছি, কিছু সূত্র এখানে লিখেছি, তোমরা সেগুলো তুলে ফেলো। প্রয়োজনে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে জিনিসটা খাতায় লিখে ফেলতে পারো। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? আশা করি হয়ে গেছে। তাহলে এবার আসো অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে 3 থেকে 4টা বিষয়। সাধারণত অনাদায়ী পাওনা অঙ্কের ক্ষেত্রে তোমার কী কী তথ্য থাকতে পারে? সাধারণত অনাদায়ী পাওনা অঙ্কের ক্ষেত্রে তোমার থাকতে পারে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা পুনরুদ্ধার, আর একটা যে কোনো একটা পার্সেন্টেজ, হয় দেনাদারের উপরে পার্সেন্টেজ, নাহলে বিক্রয়ের উপরে পার্সেন্টেজ। আর প্রশ্নের ক্ষেত্রে তোমার এখানে দেখো নিচে আমি স্পেস দিয়ে, দুই সাইডে স্পেস দিয়ে কিছু তথ্য লিখেছি, দেখছো? এই সাইডে দেখো লিখেছি। সাধারণত প্রশ্নের ক্ষেত্রে তোমাদের এই লাইনগুলোই আসবে, হয় এই লাইনের মধ্যে আসবে, নাহলে এই লাইনের মধ্যে আসবে। তোমরা যদি এই উপরের লাইনটা ভালো করে মনে থাকে আর এই লাইনগুলো যদি তোমাদের মাথায় রাখতে পারো তাহলে প্রশ্নটা অবশ্যই পারবে। এক্ষেত্রে দেখো তোমাদের আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, সেটা হলো এই সাইডের ক্ষেত্রে দেনাদার ইন্টু পার্সেন্টেজ, দেনাদারের উপর কুড়ি সঞ্চিতি। এই দেনা তোমাদের মাথা সাধারণত এই দেনার উপরে একটা প্রশ্নে পার্সেন্টেজ দেওয়া থাকবে, ঠিক আছে? আর আরেকটা লাইন এই সাইডে, সেটা হলো বিক্রয়ের উপর শতকরা হার। কইছে এখানে তোমাদের মূলত এই দুটো শতকরা হার জানতে হবে, কারণ প্রশ্নে যে কোনো একটি দেওয়া থাকবে, হয় দেওয়া থাকবে দেনাদারের উপরে শতকরা হার অথবা বিক্রয়ের উপর শতকরা হার। আর প্রশ্নে সাধারণত এই দুটো দেওয়া থাকলেও, সাপোজ এই সাইডেরটা যদি দেওয়া থাকে তোমার প্রশ্ন করবে এই সাইডের, আবার যদি এই সাইডের পরিমাণটা দেওয়া থাকবে যে বিক্রয়ের উপর শতকরা, তাহলে তোমার প্রশ্ন হবে এই সাইডের। আবার এমন হতে পারে এই সাইডের বিক্রয়ের উপর শতকরা দেওয়া আছে, আবার এই সাইড থেকে একটা প্রশ্ন করলো। আবার এমন হতে পারে যে এই সাইড থেকে শতকরা দেওয়া আছে কিন্তু প্রশ্ন এই সাইডেটা করলো। তাহলে চলো আমরা একটু অঙ্কের মাধ্যমে তোমাদের বিষয়টা ক্লিয়ার করি। তোমরা দেখো তোমাদের স্ক্রিনে একটা অঙ্ক দিয়েছে। এখন দেখো আমাদের আগে কি, আর আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সর্বপ্রথম কী পড়তে হবে? আগে পড়তে হবে প্রশ্ন। এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা যে স্ক্রিনে একটা অঙ্ক দেখবো, ওই অঙ্কের ক্ষেত্রে প্রশ্ন কী ছিল? সর্বপ্রথম কোরিন সঞ্চিতি সমাপনী জের কত। আচ্ছা, আমি বলছিলাম কি সমাপনী জের বা উদ্ভিদ সমাপনী জের কত, তাই না? তাহলে এই প্রশ্নটা কোন দিকে থাকে আগে তোমাকে দেখতে হবে। কোরিন সঞ্চিতি সমাপনী জের এই সাইডে থাকে নাকি এই সাইড থাকে? আমরা যে অনেকগুলো অবলিক আকার দিয়েছিলাম তার মধ্যে তুমি যদি খুঁজে দেখবা কোরিন, তোমরা খাতায় অবশ্যই লিখে নিচ্ছ, ওখানে দেখো কোরিন সঞ্চিতি সমাপনী জের বলে একটা অপশন পাবা। ওই অপশনটা কোন দিকে আছে? এই দিকে আছে না এই দিকে আছে? নিশ্চয়ই এই দিকে আছে, তাই না? এখন যেহেতু প্রশ্নে আছে কোরিন সঞ্চিতি সমাপনী জের, এরপর তোমার দেখতে হবে কি শতকরা পরিমাণ। শতকরা কি দেনাদারের উপর আছে না বিক্রয়ের উপর আছে? যদি তোমার শতকরা পরিমাণ বিপরীত দিকেরটা থাকে তাহলে তোমার এই পুরো অঙ্কটা করতে হবে। বাট যদি তোমার শতকরা পরিমাণ এই সাইডেই থাকে, মানে দেনাদারের উপরে শতকরা পরিমাণ দেওয়া থাকে, তাহলে তোমার টেনশন নেই। তোমার তাহলে একবার শতকরা পরিমাণ বের করলে তুমি ফলাফল পেয়ে যাবে। দেখো এখানে কি আছে, এখানে প্রশ্ন বলেছে দেনাদারের উপর
10% কুড়ির সঞ্চিতি ব্যবস্থা করা। তার মানে কি প্রশ্ন আমার এই সাইডের, আবার শতকরা পরিমাণও আমার এই সাইডের। তাহলে আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নেই, জাস্ট আমি শতকরা যদি কেটে দিই তাহলে আমার ফলাফল বের হবে। দেখো তাহলে এখানে দেখো দেনাদারের পরিমাণ কত ছিল? 70,000 টাকা। আবার বলেছে দেনাদারের উপরে 10% কুড়ির সঞ্চিতি কাটে, তাহলে 70,000 এর 10% কত? 7,000। তাহলে আমার ফলাফল বেরিয়ে গেল যে কুড়ির সঞ্চিতি সমপরিমাণ 7,000 টাকা। বুঝতে পেরেছো? যদি না বুঝো তাহলে আমি আরেকবার বলছি যে তোমার যদি প্রশ্নে এই সাইড থেকে কোনো একটি প্রশ্ন করা হয় এবং যদি তোমার শতকরা পরিমাণ যদি এই সাইডেরই থাকে, মানে এই যে দেনাদারের উপরে যদি শতকরা পরিমাণ থাকে এবং প্রশ্নটা যদি এই সাইড থেকে করা হয়, তাহলে তোমার জাস্ট শতকরাটা কাটলেই তোমার ফলাফলটা পেয়ে যাবে। এখানে তোমার কথা প্রশ্ন কোনগুলো একটু আগে আমরা কিন্তু স্ক্রিনে একটা জিনিস লিখেলাম, তোমাদের বলছিলাম যে পুরো সূত্র বোর্ডের সূত্রগুলোই তুলে ফেলো। এবার আসলে পরবর্তী অঙ্কে এটা একটু ভিন্ন, মূলত তোমাদের এই দু ধরনের অঙ্কই থাকবে, তুমি জাস্ট এই দুটো বুঝলে আর কোনো সমস্যা না। দেখো স্ক্রিনে তোমাদের আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে। এবার দেখো এই অঙ্কে কি বলেছে? এই অঙ্কে বলেছে লাভ কত হিসাবে চার্জ করতে হবে কত। আচ্ছা এই লাইনটা কোন সাইডে ছিল? এই সাইডে ছিল নাকি এই সাইডে ছিল? মনে করো তো, যদি মনে না থাকে তাহলে খাতা দেখো, দেখবা লাভ ক্ষতি হিসাবে চার্জ করার বিষয়টি কুড়ির সঞ্চয় লাভ ক্ষতি হিসাবে চার্জ করার লাইনটি এই সাইডে পাবো। অব্লিকারে কিছু তথ্য দিচ্ছি, তার মধ্যে থাকবে এই লাইনটা এই সাইডে পাবা, তাই না? এখন আমাদের এরপরের কাজ কি হবে? আমাদের পার্সেন্টেজ করা। যদি আমরা প্রশ্নে যদি এই সাইডের লাইন পাই এবং সেই সাথে যদি বিক্রয়ের উপর পার্সেন্টেজ পাই, তাহলে ঠিক একই কথা যে যদি একই সাইডে দুটো জিনিসই পাই তাহলে জাস্ট পার্সেন্টেজ কেটে দিলে হয়ে যাবে। বাট যদি ভিন্ন সাইডে যদি দুইটি পাই তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে হবে। এর আগে যে আমরা যেটা করছিলাম যে এই সাইডের প্রশ্ন ছিল আবার এই সাইডেরই দেনাদারের পার্সেন্টেজ ছিল, তাই আমরা একবার কেটে দিই, ফলাফলটা পেয়ে গেছি। কিন্তু এবার একটু ভিন্ন হবে। দেখো এবার কিন্তু কী হয়েছে, দেখো এবার এই সাইডের প্রশ্ন, বাট কিন্তু আমার বিক্রয়ের উপর পার্সেন্টেজ দেওয়া নেই। এখানে আমার পার্সেন্টেজ দিয়ে আছে কিসের? দেনাদারের উপর 10% কুড়ির সঞ্চয়। প্রশ্ন করেছে এই সাইডের, কিন্তু পার্সেন্টেজ দিয়েছে এই সাইডের, তাই না? পার্সেন্টেজ তোমার এই সাইডের, আর প্রশ্নটা করেছি এই সাইড থেকে, এই সাইড থেকে প্রশ্নটা করেছে। এখন তাহলে দেখো এবার কি, যেহেতু বিপরীত দিকের তথ্য পেয়েছি, একটা প্রশ্ন করেছে এই সাইড থেকে আর পার্সেন্টেজ পেয়ে এই সাইড থেকে, তাহলে আমার কিন্তু এই পুরোটা ঘুরিয়ে এই পর্যন্ত আসতে হবে, মানে পুরোটা করতে হবে। কিন্তু আমি যদি প্রশ্নটা এই সাইডে থাকতো এবং পার্সেন্টেজও যদি এই সাইডে থাকতো তাহলে আমার আর কোনো টেনশন থাকতো না, একদম ইজিলি পেরে যেতাম। এই ক্ষেত্রে কিন্তু আমার 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড লাগতো খালি পার্সেন্টেজ বেস করে ফলাফল, কিন্তু যেহেতু তোমার এটা একটু করতে হবে তাই আমাদের একটু 5-6 সেকেন্ড একটু বেশি লাগবে। এবার এই ক্ষেত্রে কী করবে? জাস্ট এই ক্ষেত্রে যেহেতু তোমার প্রশ্ন এই সাইডে এবং পার্সেন্টেজ, তার মানে তোমাকে এই পুরোটাও করতে হবে। তাহলে আমরা এখানে কী করতে হবে? প্রথম থেকে দেখো, প্রথম থেকে আমাদের করতে হবে কি, কুড়ির সঞ্চিত পরিমাণ ছিল কত? 4,000 টাকা। দেখি 1 তারিখে 4,000 টাকা, তাহলে কি এই সাইডে বসবে 4,000। তারপর কি বলছে? তারপর বলছে কুড়িন অবলোপন করা হয় 6,000 টাকা। কুড়িন অবলোপন করলে যদি 6,000 হয়, কুড়িন এখানে বসবে 6,000। তোমাদের হয়তো ভুলে যেতে পারো যে এই সাইডে কুড়িন হবে নাকি ওই সাইডে কুড়িন সঞ্চিত হবে, কুড়িন হবে। সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো যে আমরা ডেবিটে কি লিখি? কুড়িন না, আর ডেবিট ক্রেডিটে কি লিখি? কুড়িন সঞ্চিত। তা সেই হিসাবে বলবে ডেবিটে কুড়িন, ক্রেডিট কুড়িন সঞ্চিত, ঠিক আছে? আচ্ছা তারপরে কি বলছে? পূর্বে অবলম্বিত কুড়িন পুনরুদ্ধার করা হয় 1,000 টাকা। পুনরুদ্ধার বলতে কি আদায় বা উদ্ধার বা ইয়ে, সরি আমরা এখানে একটু ভুল করেছি, আমরা এখানে 4,000 টাকা উপরে না লিখে নিচে লিখেছি, এটা 1,000, আর এই যে সরি এখানে হবে তোমার 4,000, ঠিক আছে? এবার দেখো আমরা তথ্য বসেছি না যে কুড়িন পুনরুদ্ধার বা আদায় 1,000 টাকা, এবং হচ্ছে কুড়িন সঞ্চয় ছিল 4,000 টাকা এবং কুড়িন 6,000 টাকা। তারপর দেখো কি বলছে? তারপর বলছে 31 ডিসেম্বর তারিখে দেনাদারের জের 70,000 টাকা। তোমাদের এখন দেখো দেনাদারের জের দিয়ে আছে আর দেনাদারের উপর পার্সেন্টেজ বলছে, তাহলে আমাদের দেনাদারের উপর পার্সেন্টেজ কত? 7,000 করলে কত হয়? 7,000 টাকা। তোমাদের এই যে বলছিলাম এইখানে একটা তথ্য, এই যে তথ্যটা কত, আমরা ফলাফল কত বললাম? 7,000 টাকা, তাই না? দেনাদারের পার্সেন্টেজের ফলাফল কত? 10% 7,000 টাকা, 7,000। এবার একটা জিনিস খেয়াল করো, প্রশ্ন ছিল আমার এই সাইডের,
পার্সেন্টেজ ছিল আমার এই সাইডের, সো এই সাইডের পার্সেন্টেজ আমার বের করতে হয়েছে। আর সব কিছু বসে আমার এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা যে কী বলবো খতিয়ান করি না, যোগ বিয়োগ করে অবশিষ্ট অংশ, সেটাই হচ্ছে তোমার এই মূলত চার্জের পরিমাণ। তাহলে প্রশ্ন কি আমরা এই সাইডের না, এই যে আমি দাগ দিলাম, এই সাইডেও দাগ দিলাম, ঠিক আছে। এবার দেখো যোগ করো, এটা কত হয়, এখানে যোগ করলে হয় 4000 আর 1000, 5000, আর এদিকে যোগ করলে হয় কত, 6000 আর 7000 কত, 13000, তাই না? 6000 7 13000, আর এখানে কত 4000, এখানে 5000। বাট এখানে কি আমরা 5000 লিখবো? আমরা 5000 লিখবো না, আমি জাস্ট তোমাদের যোগফলটা বোঝালাম। এখানে আমরা জাস্ট আমরা যে করি কি বলে টেবিলের ছক বা আছে খতিয়ান যে করি, দুই সাইডের টাকা সমান করে, ঠিক তেমনি এখানেও দুই সাইডের টাকা সমান বসাবো। তার মানে এখানে যেমন 13000 লিখছি, এখানেও ঠিক তেমনি 13000 লিখবো। এবার 5000 13000 থেকে বাদ দিলে কি অবশিষ্ট একটা থাকে না, যেমন আমরা খতিয়ানে কি লিখি ব্যালেন্স সিডি না, এইসব কিছু লিখবো না, জাস্ট ওই যে অবশিষ্ট বসে সেটা কোথায় বসে আগে বসে, ঠিক তেমনি এখানেও 5000 13000 থেকে 5000 বাদ দিলে কত হয় 8000, তাই না? এই 8000 হলো তোমার এই যে সাইডের যে প্রশ্নটা, সেটাই ফলাফল। প্রশ্ন কি ছিল, লাভ ক্ষতি হিসাবে চার্জে করতে হবে কত, আর লাভ ক্ষতি হিসাবে চার্জের পরিমাণ কি এই সাইডে বসে না, তার মানে এখানে যে ফলাফলটা এসেছে 8000, এটাই তোমার সেই লাভ ক্ষতি হিসাবে চার্জের পরিমাণ। তাহলে বুঝতে পেরেছো? এটাই। এখন জাস্ট তোমাদের একটা ভালো করে আরেকবার বোঝাই, সেটা হলো যদি তোমার প্রশ্ন এই সাইডের কোনো একটা থাকে, যে আমি একটু আগে দেখাচ্ছিলাম যে তোমার অনেকগুলো তথ্য অবলিক আকারে দিয়েছে, ওই তথ্যগুলো যে কোনো একটা যদি এই সাইডের মানে এই সাইডের যে কোনো একটা যদি থাকে এবং প্রশ্নে যদি পার্সেন্টেজটা দেনাদের উপরে দেওয়া থাকে, তাহলে তোমাদের কিছু করা লাগবে না, জাস্ট এই প্রশ্ন যেহেতু এই সাইডের এবং পার্সেন্টেজটা এই সাইডের, জাস্ট দেনাদের উপরে পার্সেন্টেজ করলে তোমার এই প্রশ্নের ফলাফলটা পেয়ে যাবে। ঠিক একইভাবে যদি প্রশ্ন তোমার এই সাইডের হয়, যে অবলিকগুলো দিয়েছিলাম, বারবার বলছি তোমাদের যে অবলিক আকার দিয়েছে ওগুলি এক একটা প্রশ্ন যদি তোমার এই সাইডের হয়, আর যদি পার্সেন্টেজ তোমার বিক্রয়ের উপরে হয়, মানে এই সাইডেরই পার্সেন্টেজ হয়, তাহলে ঠিক একইভাবে জাস্ট ওই প্রশ্নটা জাস্ট ওই পার্সেন্টেজ কাটলে তোমার ফলাফলটা বেরিয়ে যাবে। বাট প্রশ্ন যদি এই সাইডের হয় আর যদি পার্সেন্টেজটা এই সাইডের হয়, তাহলে তোমার এই পুরো অঙ্কটা করতে হবে। ঠিক একইভাবে প্রশ্ন যদি এই সাইডের হয় আর যদি পার্সেন্টেজটা এই সাইডের হয়, মানে বিক্রয়ের উপর পার্সেন্টেজ হয়, আর যদি এখানে প্রশ্নটা যদি এই সাইডের হয়, যেখানে প্রশ্ন সাপোজ এখানকার প্রশ্ন চলে যায় কুড়িনের জের কত, প্রশ্নের এই সাইডে কিন্তু পার্সেন্টেজ কিন্তু দেনাদের উপরে দেওয়া নেই, দেওয়া রয়েছে বিক্রয়ের উপরে, তাহলে তোমার কী করতে হবে, সেই প্রথম থেকে কুড়িন কত বসাইতে হবে, কুড়িন সঞ্চিতি কত বসাইতে হবে, উদ্ধার করা হলে উদ্ধারটা বসাতে হবে, বসিয়ে তোমার পার্সেন্টেজ দেওয়া হবে সেটা বসাইতে হবে, বসিয়ে একইভাবে এরকম দাগ দিয়ে দুটো যোগফল করতে হবে, করে যে অবশিষ্ট টাকাটা থাকবে বা যে ব্যালেন্স, এক কথায় আমরা যে যদি খতিয়ানের মতো করে বলি, তাহলে যে একটা পার্থক্য মানে এই যে যেমন একটা অবশিষ্ট বেশি মানে মিল করার জন্য যে একটা কী বলবো সিডি বা বিডি সিডি বেরিয়েছে, যে অবশিষ্ট এক কথায় পার্থক্যটা, সেটাই তোমার প্রশ্নের ফলাফল। ঠিক তেমনি এখানে যদি এরকম প্রশ্নটা এই সাইডের বাট পার্সেন্টেজটা এই সাইডে, তাহলে এই সাইডে একটা গ্যাপ বেরোবে বা এরকম একটা ফলাফল বেরোবে, সেটি তোমার ফলাফল। বুঝতে পারছো? আশা করি তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আর যদি তোমরা এখনই না বোঝো, তাহলে তুমি একটু ভিডিওটা আরেকবার রিপ্লে করে দেখো। আশা করবো প্রথমবার দেখার সময় অনেকে হয়তো বা কনফিউজ হতে পারো, কিন্তু দ্বিতীয়বার যখন দেখবে তখন অনেক ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর বিশেষ করে তোমাদের কোন কোন টপিকের উপরে তোমাদের লেকচার লাগবে বা সে ক্লাস লাগবে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে। আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাথে বেল আইকনটি ক্লিক করবে। আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।